হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। বহুদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আরএমের নতুন গান রিলিজ করে গেছে, বেশ কিছুদিন হয়েছে, স্টপ দ্য রেন, যেটা অলরেডি বহুবার শোনা হয়ে গেছে এবং এতটাই ভালো লাগছে যে কিছু বলতে ইচ্ছা করছিল না। যাই হোক, অনেক ইন্টারভিউ, অনেক পেজেস থেকে অনেক ইনফরমেশন পেয়েছি, যেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা বানানো। যাই হোক, এটা আরএম এবং টাবলো দুজন মিলে কোলাবোরেশনে বানিয়েছে। এরা আগেও কিন্তু কাজ করেছে। আরএমের 2022 সালে যে অ্যালবামটা রিলিজ করেছিল, মনে আছে নিশ্চয়ই, সেটা তার নাম ছিল ইন্ডিগো। সেখানেও এনারা একসঙ্গে কাজ করেছে। তো তারপরেই কিন্তু এই গানটা নিয়ে তারা কাজ করেছিল এবং এই গানটা আরএমের মিলিটারি যাওয়ার আগেই রিলিজ হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি মিলিটারি যাওয়ার আগে না, হয়তো মিলিটারি যাওয়ার কিছুদিন পরেই রিলিজ হওয়ার কথা ছিল, বাট এটা পুরোটাই দায়িত্বে ছিল টাবলোর। কিন্তু টাবলোকে চলো এটা বলে দিই, টাবলো হচ্ছে সাউথ কোরিয়ার একজন র্যাপার, সিঙ্গার, সংরাইটার। সেটা হলো হিপ হপ একটা ট্রায়ো গ্রুপ, মানে 3 জনের একটা গ্রুপ রয়েছে যেটার নাম এপিক হাই। তার একজন মেম্বার হচ্ছে টাবলো, যিনি অসাধারণ সুন্দর গান এবং অসাধারণ সুন্দর লেখেন। এই গানটাতে তার লেখা দেখে আমি সত্যি একদম মুগ্ধ হয়ে গেছি। আর আরএম তো আমাদের বিটিএসের লিডার, সে তো সবসময় ভালো লেখে, ভালো গায়, ভালো র্যাপ করে, আমরা সেটা জানি, তার র্যাপিং স্টাইল তার। আর এই গানটাতে এত সুন্দর বিট ইউজ করা হয়েছে যে তোমার শুনতে অসাধারণ লাগবে। পুরো মিউজিক ভিডিওটাতে অ্যানিমেটেডভাবে দেখানো হয়েছে যে একটি বাচ্চা ছেলে তার ছোটোবেলা থেকে কী পেন সহ্য করে এবং সেই কথাগুলোই এখানে বলা হয়েছে। এখানে 2 বছর ধরে গানটাকে টাবলো আটকে রেখেছিল, রিলিজ করেনি, জাস্ট বিকজ অফ আরএম। কেন? কারণ তিনি মনে করেছিলেন যে আরএম মিলিটারি চলে গেছে, তারপর আরএমের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি। 2-1বার কথা হয়েছে, কিন্তু গানটা নিয়ে সেরকম কিছু কথা হয়নি। তো টাবলো ভেবেছে এই গানে যেহেতু আরএমের পার্সোনাল কিছু কথা, পার্সোনাল কিছু লিরিক্স এখানে আরএম তুলে ধরেছে, তো সেটা যদি রিলিজ করে দেয় তাকে আর একবার ডিসকাস না করে বা তার সঙ্গে ভালোভাবে কয়েকবার ডিসকাস না করে, তাহলে বোধহয় আরএমকে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে, অনেক ক্রিটিসিজম ফেস করতে হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেই সমস্ত কথা ভেবে টাবলো অনেক বেশি সেন্সিটিভ একটা ম্যাটার এটা চিন্তা করে আর রিলিজ করেনি। জাস্ট আরএম আসার 1 মাস আগে গানটা রিলিজ করছে, মিলিটারি থেকে ফেরত আসার 1 মাস আগে রিলিজ করছে, যাতে করে যদি কিছু কোয়েশ্চেন ফেস করতে হয় সেটা আরএম এসে তার উত্তরটা দিতে পারে। যদি আমার মনে হয় না যে এখানে যা আছে একদমই তাই, খুবই সেন্সিটিভ ব্যাপার, খুবই পার্সোনাল ব্যাপার। তো আমার মনে হয় বহু মানুষ এই পার্সোনাল জিনিসটার সঙ্গে ফেস করেছে এবং তারা রিলেট করতে পারবে তার ছোটোবেলা থেকে ঘটে যাওয়া এরকম ঘটনাগুলো। যেখানে আমার মনে হচ্ছে টাবলোর যে কথাগুলো আছে সেগুলো অনেক বেশি মানুষ রিলেট করতে পারবে নিজের সঙ্গে, যতটা না আরএমের। আর টাবলো কিন্তু নিজের যে ভার্স বা নিজের যে লেখাগুলো ছিল, নিজের যে লাইনগুলো ছিল গানে, সেগুলোর ওপর অত বেশি মানে না পাত্তা দিয়ে শুধুমাত্র আরএমের কথাটা বেশি চিন্তা করেছে। তোমরা যদি রোলিং স্টোনের আর্টিকেলটা পড়ো, যেটা আমি পড়ছিলাম, সেখানে আমি দিয়ে দেবো স্ক্রিনশটে, তো তোমরা যদি পজ করে করে পড়ো তাহলে বুঝতে পারবে যে তিনি আরএমকে কতটা বেশি কেয়ার করেছেন একজন বড় ভাই হিসেবে। আর এটাই তো হওয়া উচিত। গানটা পুরোটাই প্রথমে কোরিয়ানে করার কথা ছিল, বাট এখানে বোধহয় আরএম সাজেস্ট করেছে যে না, এটা পুরোটাই ইংলিশে থাক, যাতে করে ইন্টারন্যাশনাল যারা রয়েছে সবাই গানটার সঙ্গে রিলেট করতে পারে। শুধুমাত্র একটা লাইন ওখানে কোরিয়ান রয়েছে, যেটা হচ্ছে দাসি দো দুয়ে দো। এর মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে ট্র্যাপড হয়ে যাওয়া, আটকে যাওয়া। তো সেগুলো কি, সে তো আমরা পরে দেখছি। টাবলো ছোটোবেলায় তার বাবা মা বা ফ্যামিলির সাথে কানাডায় মুভ করে গেছিলো এবং সেখানেই হয়তো পড়াশোনা করতো, কিন্তু তার আগে কোরিয়াতে থাকতো। সেই কোরিয়াতে থাকাকালীন তার টিচার তাকে অনেক মারতো বা স্কুলে তাকে রেবেল বলা হতো, মানে সে একদমই বদমাস ছেলে বা দস্যি ছেলে বলে না, সেরকম আর কি। তাকে তকমা দেওয়া হতো, পোস্টার বয়, এরকম কিছু টার্ম তার ভার্সে তোমরা খেয়াল করতে পারবে। আর সেখানে এরকম দেখানো হয়েছে যে তার সিস্টার, মানে তিনি বলেছেন, রোলিং স্টোনের আর্টিকেলটাতে পড়ছিলাম, যে তার সিস্টার তার মেয়ে হারুকে সেই গল্পগুলো করে ছোটোবেলাকার, যে তোর বাবা তো প্রায় সবার কাছেই চড় থাপ্পড় খেত, এরকম একটা ব্যাপার। কিন্তু সেই ছেলেটা আসলে কি চায়, সেই ছোট ছেলেটার মধ্যে কি চলে, সেগুলো কেউ জানার চেষ্টা করতো না। উনি বলছেন, টাবলো বলছেন, আই ওয়াজ লাইক আ পিং পং বল, মানে আমাকে যে পারতো মেরে দিত। অর্থাৎ টিচারের কাছে যে মার খাচ্ছি শুধু তাই নয়, বাবা মার কাছেও খাচ্ছি, আবার দাদার কাছেও খাচ্ছি। তো টিচার যদি কোনো কারণে মেরেছে বা বাবা মা যদি কোনো কারণে মেরেছে,
তারা ভেবেছে যে সেটা তারা শাসন করেছে, তার ভালোর জন্য মেরেছে, কিন্তু তার হার্টে সেটা অনেক, হৃদয়ে অনেক ব্যথা দিত, অনেক পেন হতো, তার কষ্ট হতো আর কি। একদমই তাই, যেরকম হয় যে একজন ছোটো ছেলেকে মারলে তার মনে অনেকটা আঘাত হয়, তাই মারাটা কোনো সলিউশন হতে পারে না। এটা প্রত্যেকটা বড়দের, টিচারদের এবং যে কোনো কারোর বোঝা উচিত। সেটাই এখানের মধ্যে তুলে ধরেছে। যে কিন্তু দেখা যায় যে তিনি যখন ছোটো ছিলেন তিনি ভাবতেন যে আমার সাথে এরম হয়েছে, তিনি সেগুলো ফিল করেন, বুঝতে পারেন। কিন্তু যখন তিনি বড় হয়েছেন, তার মেয়ে হয়েছে, তার মেয়ের সাথেও তিনি সেরকম আচরণ করে ফেলেন, যদিও গায়ে হাত তোলেন না, কিন্তু বকেন বা ওই ধরনের কথাবার্তা শুনিয়ে দেন। যেরকম হতো কি, টিচার যদি টাবলোকে স্কুলে মারছে, এরকম তিনি বলছেন যে টিচার যদি মেরেছে তাহলে বাড়ি এসে আবার মার খেয়েছে, কেন তোকে টিচার মেরেছে বল, এই কারণে বাবা মা আবার মেরেছে। তো ওই জন্যই উনি বলেছেন আই ওয়াজ লাইক আ পিং পং বল, যে পারছে মেরে দিচ্ছে, এরকম টাইপের ছিল। তো তিনিও বলছেন যে কিন্তু আমিও কখনো কখনো আমার মেয়ের সাথে এরকম করে ফেলি, তবে মারে না সেটা অবশ্যই নয়, কিন্তু হ্যাঁ ওরকম ধরনের কথাবার্তা, শাসন করা সেটা করে ফেলে। কিন্তু এখন পরিস্থিতিটা অন্য, যে তার মেয়ে কিন্তু তাকে শটান তার মুখের উপর বলতে পারে যে তার খারাপ লেগেছে, যেটা সেই সময় সে তার বাবা মাকে বলতে পারতো না। একদমই তাই, আগেকার দিনে যারা ছেলে মেয়ে থাকতো তারা অবশ্যই বাবা মার মুখের উপর অত বেশি তর্ক করতে পারতো না, টিচারদের তো নয়। কিন্তু এখনকার বাচ্চারা টিচারদের তো মানে মুখের ওপর বলে দেবেই খারাপ লাগলে, আর বাবা মাকে তো বলে দেবেই একদমই। কিন্তু সেটাও ঠিক না। এখনকার দিনে অনেক বাচ্চারাই আছে যারা অনেক বেশি স্পয়েলড হয়ে যাচ্ছে, যেটাও ঠিক না। সব কিছুতেই একটা ব্যালেন্স থাকা উচিত। জানি না কবে সেই ব্যালেন্সটা আসবে সোসাইটিতে। টাবলোর লাইনগুলো এরকমই কিছু ছিল। অ্যান্ড টাবলোর ভার্সে একটা লাইন ছিল যে সে কেন উম্বের মধ্যেই ক্র্যাশ হয়ে গেল না, এরম একটা ব্যাপার, মায়ের পেটের মধ্যেই। একবার চিন্তা করে যে কতটা সেন্সিটিভ ব্যাপার, কতটা পেন হয়তো শুধু আমরা এইভাবে ভাবছি, তার কতটা দুঃখ হয়েছে, তাকে কত কিছু সহ্য করতে হয়েছে, বা কতটা সেই একজন ছোট ছেলে হিসেবে তাকে কতটা কথা শুনতে হয়েছে, যার কারণে তার এতটা পেন হয়েছে, আর সে এরকম ধরনের লাইন তার গানের মধ্যে লিখছে। কিন্তু তারপরেও সে অনেক বেশি আরএমকে নিয়ে সচেতন ছিল, আর যেই কারণেই সে আরএমের সাথে কথা না বলে এই গানটা রিলিজ করতে পারেনি। তাই সেই গানটা যখন রিলিজ করছে না, তখন আরএম তাকে একবার নক করে এবং বলে যে ভাই তুমি কেন এখন এটা ড্রপ করোনি। তো তখন সে বলে যে আমি তো ভাবছিলাম তোমার পার্সোনাল লিরিক্স, তুমি এটা আউট করতে চাও কি না। তো আরএম বলছে আরে কি বলছো, আমি তো লিখে ফেলেছি, জাস্ট ড্রপ ইট, একদম রিলিজ করে দাও, আমার কোনো ব্যাপার না। সেরকম মানে আরএমও সেরকম এখনকার জেনারেশনের মতো। এখানে আরেকটা ইনসিডেন্ট বলি। আরেকটা ইনসিডেন্ট হচ্ছে এরকম যে টাবলো বলছে, একটা এক্সাম্পল দিয়ে বলি যে এখনকার ছেলেরা সত্যি অনেক সাহসী, যে তারা তাদের মনের কথাটা বলতে পারে। যেরকম এখানে একটা লাইন ছিল পুরো গানটাতে যে আই ক্যান নেভার স্টপ দ্য রেন। সেখানে আরএম বললো যে হিয়ং, মানে ভাইকে হিয়ং বলে, তোমরা জানো কোরিয়ানে, সো বড় দাদাদের হিয়ং বলে। তো হিয়ং আমরা এটা এরকম বলতে পারি না যে আই এম ট্রাই না স্টপ দ্য রেন, মানে আমি ট্রাই করছি এই রেনটাকে থামাতে। এখন রেন কি, রেন অ্যাকচুয়ালি মেটাফর হিসেবে ইউজ হয়েছে, যেখানে রেন বলতে ডিপ্রেশন বা তার অ্যাংজাইটি, তার পেন, এগুলোকে বোঝাচ্ছে। তার মানে সে সমস্ত পেন, ডিপ্রেশন এগুলোকে স্টপ করতে চায়। এটাই আরএম বলতে চাইছে যে আমি এরকম লিখতে চাই যে আই এম ট্রাই না স্টপ দ্য রেন, মানে আমি ট্রাই করতে চাই এই রেনকে থামানোর, এই সব বাজে ঘটনাগুলোকে থামানোর, পেনগুলোকে থামানোর। আর সেখানে আগে লাইনটা এরকম ডিসাইড ছিল যে আই ক্যান নেভার স্টপ দ্য রেন, মানে আমি এগুলো থামাতে পারবো না। তো সেটাই টাবলো ওরকম ভেবেছিল, আর আরএম সেটাকে চেঞ্জ করে দিয়েছিল যে আমি ওটাকে থামানোর চেষ্টা করব। এইটা দেখে টাবলো অনেক বেশি খুশি হয়ে গেছিলো, আর টাবলো বলেছিল ও দ্যাটস ওয়ে বেটার, মানে এটা অনেক বেশি ভালো। আর এটাই তো একটা সত্যিকারের পারফেক্ট কোলাবোরেশন, যেখানে দুজন মানুষ একে অপরকে শেয়ার করতে পারে যে কী করা উচিত বা কোনটা বেশি ভালো লাগবে। যেটা টাবলো বলছে যে আমি যখন অনেক ইয়াং ছিলাম, তখন আমি যখন কাজ করতাম, আমার যারা বড় ছিল তাদেরকে আমি ঠিক করে মনে এলেও বলতে পারতাম না যে আরে এটা চেঞ্জ করা যায় কি না, এটা এরম করা যায় কি না, মনে এলেও বলতে পারতাম না। কিন্তু এখনকার যারা, তারা অনেক ইজিলি বলছে, যেরকম আরএম এত ইজিলি বলছে, এবং সেটাই উচিত, সেটাই হচ্ছে ট্রু কোলাবোরেশন। কারণ এরকম হলে তবে একটা ভালো জিনিস ক্রিয়েট হয়। যদি নাই বলা যায়, নাই বলতে পারা যায়, তাহলে কোনোদিনই ভালো জিনিস ক্রিয়েট হবে না। এখানে আরএমের একটা ভার্স আছে যেখানে বলা হয়েছে যে when I was a kid I was convinced that I was destined for the 27 club. I am 29 sinking in a bathtub. মানে এখানে বলতে চাওয়া হয়েছে যে
27 ক্লাব বলতে এখানে রেফার করা হয়েছে সে সমস্ত মানুষ বা মিউজিশিয়ান যারা ওই 27 এজেই মারা গেছে। বহু নাম এখানে দেওয়া রয়েছে, আমি এগুলো এতজনকে চিনিও না, কিন্তু এরকমভাবেই RM লিখেছে যে RM ব্যাপারটা বোঝাতে চেয়েছে হয়তো সোসাইটির প্রেশার বা সব কিছু প্রেশারে এরকম না হয়ে যায়। আমি যখন ছোটো ছিলাম আমি এরকম ভাবতাম যে হয়তো আমাকে ওই 27 ক্লাবে জয়েন করতে হবে, মানে হয়তো 27 এজেই আমাকে সব কিছু শেষ হয়ে যেতে হবে। তো সেই ব্যাপারটাই, কিন্তু তারপরেও সে 29 এজে এসে এই গানটা লিখছে, তাই সে এই লাইনটা অ্যাড করেছে যে আই এম 29 সিঙ্কিং ইন আ বাথটব, মানে এখন আমি বাথটবে ভেসে আছি, তার মানে আমি এখনও বেঁচে আছি। তো এরকমই সুন্দর লিরিক্স এখানে প্রতিটা লাইনে তুমি পাবে, তার ইচ অ্যান্ড এভরি লাইনে প্রচণ্ড সুন্দর মিনিং রয়েছে, পার্সোনাল মিনিং রয়েছে, যেটা একজন মানুষকে ভাবাতে বাধ্য। এবার আসা যাক আসল যে লাইনটা, স্টপ দ্য রেইন, একটা ফ্রেজ যেটা বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি এটা মেটাফর হিসেবে ইউজ হয়েছে, মানে এর হিডেন মিনিং একরকম আর এটা বোঝাচ্ছে আর একরকম। সো এটা মানে হচ্ছে যে স্টপিং দ্যাট বা দোজ ইমোশনস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস দ্যাট ক্যান ওয়েজ আস ডাউন, মানে সেই ইমোশন অ্যান্ড এক্সপিরিয়েন্সগুলোকে স্টপ করতে হবে যেগুলো আমাদের ডাউন ফিল করায়, আমাদেরকে মন থেকে অনেক খারাপ ফিল করায়, সেই ইমোশনগুলোকে, সেই এক্সপিরিয়েন্সগুলোকে আমাদেরকে স্টপ করার চেষ্টা করতে হবে। এই জন্যেই তো লিখেছে আই এম ট্রাইং টু স্টপ দ্য রেইন। তো এখানে আরও কিছু লাইন আছে RM এ, যেরকম বা কোরাসে আছে দুজনকারই, দ্য রেইন উইল ফল, এটা RM এর লাইন। অ্যান্ড টুমরো মে নট কাম, মানে রেন পড়ছে অর্থাৎ ডিপ্রেশন আসছে, হয়তো কাল আর আমরা দেখবো না, টুমরো মে নট কাম, বাট মেবি দ্য টিয়ার্স উইল ফল টু ওয়াশ দ্য পেন অ্যাওয়ে, হয়তো টিয়ার্স, চোখের জল পড়বে এবং আমাদের পেনকে ধুয়ে নিয়ে চলে যাবে, এবং আই এম ট্রাইং টু স্টপ দ্য রেন, এবং আমি ওই ডিপ্রেশনগুলোকে কাটিয়ে উঠবো, সমস্ত রকম পেনকে আমরা কাটিয়ে উঠতে পারবো। এটাই পুরো গানটার মিনিং, যে আমাদের সাথে বহু কিছু হয়েছে ছোট থেকে, কিন্তু আমরা অনেকভাবে আঘাত পেয়েছি, পেন ফিল করেছি, কিন্তু আমাদের সেগুলোকে কাটিয়ে উঠতে হবে এবং আমি সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। এটাই হচ্ছে একটা পজিটিভ মিনিং এই পুরো গানটাতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, আর বলতে পারো তোমাদের কোন পার্টটা এই গানটার সবথেকে বেশি ফেভারিট। আর প্লিজ অবশ্যই সবাই পজিটিভ থেকো, সবসময় পজিটিভ চিন্তা করো। লাইফে পেন আসবেই, কিন্তু সেগুলোকে ডিপ্রেশন, পেন এগুলোকে নিয়ে বেশি ভাবলে চলবে না, সেগুলোকে আউট করে দেওয়ার, ডিলিট করে দেওয়ার চেষ্টা আমাদের নিজেদেরই করতে হবে। যেরকম RM বলে, আর্মিজ উই আর স্ট্রং। চলো বাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আন্যং, সবাই ভালো থেকো।